নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি টিটেট পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 এসএসটি পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণরূপে দেখবেন, যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনকে মজবুত করতে সক্ষম হন। তো শুরু করছি কথা না বাড়িয়ে আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে আজকের ভিডিও। প্রথম কোয়েশ্চেনে বলা হয়েছে ভূগোল পাঠদানের উপযুক্ত পদ্ধতি কোনটি? তো অবশ্যই সেটা মনে রাখবেন, ভূগোল পাঠদানের উপযুক্ত পদ্ধতি সেটা হলো পর্যটন পদ্ধতি। ঠিক আছে, পর্যটন পদ্ধতির মাধ্যমেই কিন্তু ভূগোল পাঠদানটা উপযুক্ত হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমাজবিদ্যা পাঠের মূল উদ্দেশ্য কী? অর্থাৎ সমাজবিদ্যা পাঠ যে আমরা করব তার মূল উদ্দেশ্য সেটা হলো ছাত্রছাত্রীদেরকে তাদের বাসযোগ্য পৃথিবী সম্পর্কে জানানো এবং কীভাবে তারা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে তা জানানো। অর্থাৎ সমাজবিদ্যা পাঠের মূল উদ্দেশ্যই হলো ছাত্রছাত্রীদেরকে এই পৃথিবীতে যে তারা বাসস্থান সম্পর্কে তাদের জানান দেওয়া এবং কীভাবে তারা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে বা গড়ে তুলতে পারবে তা জানানোই হলো সমাজবিদ্যা পাঠের মূল উদ্দেশ্য। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। টিটেট পেপার 2 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সমাজবিদ্যার উৎসকে মূলত কয় ভাগে ভাগ করা হয়? তো মনে রাখবেন, সমাজবিদ্যার উৎসকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়। আমি বলে দিচ্ছি উৎসগুলো কী কী। একটা হলো প্রাথমিক উৎস আর একটা হলো গৌণ উৎস। এই 2টা উৎসে কিন্তু সমাজবিদ্যার উৎসকে ভাগ করা হয়েছে। এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অনুসন্ধান ক্ষেত্রে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্য অনুসারে যেসব তথ্য পাওয়া যায় তাকে সমাজবিজ্ঞানের কোন উৎস বলা হয়? ঠিক আছে, তো অনুসন্ধান ক্ষেত্রে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্য অনুসারে যেসব তথ্য পাওয়া যায় তাকে সমাজবিজ্ঞানের যে উৎস বলা হয় সেটা হলো প্রাথমিক উৎস। ঠিক আছে, প্রাথমিক উৎস বলা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সামাজিক বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে আওতাভুক্ত নয় কোনটি? সামাজিক বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে আওতাভুক্ত নয় নিচের কোন বিষয়টি? সেটা মনে রাখবেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টিটেট পেপার 2 এর জন্য আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তো সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে যেটা আওতাভুক্ত নয় সেটা হলো আধুনিক সমাজের নৈতিক ও ধর্মীয় চেতনা। আধুনিক সমাজের নৈতিক ও ধর্মীয় চেতনা কিন্তু সামাজিক বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে আওতাভুক্ত নয়। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য কেন? একটি সমাজবিজ্ঞানের জ্ঞান ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া অপরিহার্য কেন? এই কারণেই অপরিহার্য কারণ একটি ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য। অর্থাৎ ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সমাজ গঠন করার ক্ষেত্রে কিন্তু সমাজবিজ্ঞান পাঠের বা জ্ঞান আহরণের অত্যন্ত প্রয়োজন রয়েছে। সেই কারণেই সমাজবিজ্ঞানের জ্ঞান ছাত্রছাত্রীদের মধ্যে থাকা অত্যন্ত অপরিহার্য। তারপর আমরা মুভ করছি জিআইএস এর পূর্ণরূপ কী? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। জিআইএস এর পূর্ণরূপ হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম হয়ে যাবে জিআইএস এর পূর্ণরূপ। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমাজবিজ্ঞান কি বোঝার জন্য সমাজবিজ্ঞানীদের দ্বারা গৃহীত পন্থাগুলি কী কী? সমাজবিজ্ঞান বোঝার জন্য সমাজবিজ্ঞানীদের দ্বারা গৃহীত পন্থাগুলি কী কী? ঠিক আছে, এখানে কিটা এখানে মিসিং হবে। ঠিক আছে, কিটা এখানে হবে না, একটু ভুল হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন। সমাজবিজ্ঞান বোঝার জন্য সমাজবিজ্ঞানীদের দ্বারা গৃহীত পন্থাগুলি কী কী? তো অবশ্যই সেটা সঠিক আনসার হবে তুলনামূলক দৃষ্টিভঙ্গি, কার্যাত্মক দৃষ্টিভঙ্গি, পরিসংখ্যানগত দৃষ্টিভঙ্গি ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। তুলনামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে কমা হবে, এখানে কমা দেওয়া হয়নি। তারপর কার্যাত্মক দৃষ্টিভঙ্গি কমা হবে, পরিসংখ্যানগত দৃষ্টিভঙ্গি ও ঐতিহাসিক পদ্ধতি, এগুলি হলো সমাজবিজ্ঞানকে বোঝার জন্য সমাজবিজ্ঞানীদের দ্বারা গৃহীত পন্থা। এগুলির মাধ্যমেই কিন্তু বিজ্ঞান সম্বন্ধে আমরা পুরোপুরি ধারণা ক্যাচ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সামাজিক বিজ্ঞানের শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে শক্তিশালী করার জন্য নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক? তো সামাজিক বিজ্ঞানের শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে শক্তিশালী করার জন্য তো নিচের যে কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেটা হলো প্রবেশাধিকার, মর্যাদা এবং সমতা। প্রবেশাধিকার, মর্যাদা এবং সমতা, এই বিষয়গুলো কিন্তু সামাজিক বিজ্ঞানের শ্রেণীকক্ষে বৈচিত্র্য শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কার্যকর শিক্ষণ মূলত কোনটির একটি গুরুত্বপূর্ণ ফাংশন? কার্যকর শিক্ষণ মূলত কোনটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? সেটা হলো স্পষ্ট এবং সুনির্দিষ্ট যোগাযোগের ক্ষেত্রে কিন্তু কার্যকর
শিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সমাজবিদ্যার পাঠ্যক্রমে প্রতিফলিত হওয়া উচিত। সমাজবিদ্যার পাঠ্যক্রমে কী প্রতিফলিত হওয়া উচিত? এখানে শিক্ষার্থীর চাহিদাসমূহ, শিক্ষার্থী কী চাইছে সেই যে চাহিদাসমূহ সেটা কিন্তু প্রতিফলিত হওয়া উচিত সমাজবিদ্যার পাঠ্যক্রমে। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সমাজবিদ্যা শিক্ষণের লক্ষ্য। তো সমাজবিদ্যা শিক্ষণের লক্ষ্য হলো শিক্ষার্থীর জ্ঞানের বিকাশ। শিক্ষার্থীর জ্ঞানের বিকাশ ঘটানোই হলো সমাজবিদ্যার শিক্ষণের মূল লক্ষ্য। 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সমাজবিদ্যার কোন দৃষ্টিভঙ্গিতে তুলনা ও বৈপরীত্যের ব্যবহার করা হয়। তুলনা ও বৈপরীত্যের ব্যবহার কিন্তু সমাজবিদ্যার কোন দৃষ্টিভঙ্গিতে করা হয়? সেটা সহসম্পর্কমূলক দৃষ্টিভঙ্গিতে করা হয়ে থাকে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এবং এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে নিচের কোনটি সমাজবিজ্ঞানের গবেষণায় গৌণ উৎস হিসাবে পরিচিত হয়। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে অবশ্যই আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন। ভারতের সংবিধান যেটা, সেটা কিন্তু সমাজবিজ্ঞানের গবেষণার গৌণ উৎস হিসাবে পরিচিত হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সমাজবিদ্যা শব্দটির প্রথম ব্যবহার করেন কে? আমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই সেটার আনসার আমরা সবাই জানি, অগাস্ট কুথ কিংবা কি সমাজবিদ্যা শব্দটির প্রথম ব্যবহার করেন কে? অগাস্ট কুথ। যারা যারা জানেন না অবশ্যই সেটা জেনে নেবেন, অগাস্ট কুথ হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সমাজবিদ্যা শব্দটির উৎপত্তি হয়েছে। তো মনে রাখবেন সমাজবিদ্যা যে শব্দটি সেটা উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে যেখানে জীবন সেখানেই সমাজ কথাটি কে বলেছেন? তো যেখানে জীবন সেখানেই সমাজ এই কথাটি যিনি বলেছেন ওনার নাম হলো ম্যাকাইবার ও পেজ, এই কথাটি বলেছেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এবং এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। ম্যাকাইবার ও পেজ হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোন বিষয়টি সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়। তো সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয় ভূগোল, ইতিহাস, এগুলো কিন্তু সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত, কিংবা নৃতত্ত্ববিদ্যা, এগুলো পৌরবিজ্ঞানে, এগুলো সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত, কিন্তু গণিত যে বিষয়টা সেটা কিন্তু সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে আবহাওয়া দপ্তর থেকে উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি সমাজবিজ্ঞানের কোন উৎসের উদাহরণ। তো আবহাওয়া দপ্তর থেকে উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি সমাজবিজ্ঞানের যে উৎসের উদাহরণ সেটা হলো গৌণ উৎস। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আদমশুমারি এটি সমাজবিজ্ঞানের কোন উৎসের উদাহরণ। আদমশুমারি কিন্তু সমাজবিজ্ঞানের প্রাথমিক উৎসের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, অবশ্যই সেটা মনে রাখবেন, সমাজবিজ্ঞানের প্রাথমিক উৎসের উদাহরণ। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, প্রকল্প পদ্ধতির প্রবক্তা কিলপ্যাট্রিক এর সম্পূর্ণ নাম কি? আমরা জানি যে প্রকল্প পদ্ধতি যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম কিলপ্যাট্রিক, এবং ওনার সম্পূর্ণ নাম জানতে চাইছে, তো মনে রাখবেন ওনার সম্পূর্ণ নাম হলো উইলিয়াম হার্ড কিলপ্যাট্রিক। ঠিক আছে, উইলিয়াম হার্ড কিলপ্যাট্রিক হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার, অবশ্যই সেটা মনে রাখবেন। এইভাবে কিন্তু কোয়েশ্চেন ঘুরিয়ে আসবে। আমরা সবাই জানি যে প্রকল্প পদ্ধতির প্রবক্তা কিলপ্যাট্রিক, কিন্তু ওনার সম্পূর্ণ নাম কিন্তু আমরা অনেকেই জানি না, তো সেই কারণেই আমি এই কোয়েশ্চেনটা দিলাম এখানে, অবশ্যই সেটা মনে রাখবেন, উইলিয়াম হার্ড কিলপ্যাট্রিক হয়ে যাবে কিলপ্যাট্রিকের সম্পূর্ণ নাম। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কিলপ্যাট্রিক এর প্রকল্প পদ্ধতিটি কোন শিক্ষাবিদের ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তো কিলপ্যাট্রিক যে প্রকল্প পদ্ধতি তৈরি করেছিলেন এটা কোন শিক্ষাবিদের ধারণার উপর ভিত্তি করে সেটাকে তৈরি করা হয়েছিল, সেটা হলো জন ডিউই। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন, জন ডিউই এর শিক্ষা ধারণার উপর ভিত্তি করে কিন্তু সেটা তৈরি করা হয়েছিল। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে প্রকল্প পদ্ধতিকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়। তো প্রকল্প পদ্ধতিকে মনে রাখবেন 4টি ভাগে, মোটামুটি 4টি ভাগে সেটাকে ভাগ করা যায়। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সমাজবিদ্যায় ব্যবহৃত দুটি উৎসের মধ্যে কোন উৎসটি বেশি সুসংবদ্ধ। তো সমাজবিদ্যায় ব্যবহৃত দুইটা উৎস আমরা জানি, প্রাথমিক উৎস এবং গৌণ উৎস। এই দুইটি উৎসের মধ্যে যে উৎসটা সবচেয়ে বেশি সুসংবদ্ধ সেটা হলো গৌণ উৎস। খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। আমি যে সমস্ত কোয়েশ্চেনের এগেনস্টে স্টার মার্ক পুট করে দিচ্ছি, অবশ্যই আপনারা একটু ডিপলি সেগুলো মেমোরিতে ধরে রাখবেন। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সমাজবিদ্যার কোন উৎসের সংগ্রহের জন্য প্রচুর সময় ও অর্থ ব্যয় করতে হয়। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু আমি এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি, বাকিটা আপনাদের কাছে, আপনারা আপনাদের মেমোরিতে রাখবেন ভালো করে। তো প্রচুর সময় অর্থ ব্যয় করতে হয়, সেটা হলো গৌণ উৎসের জন্য কিন্তু সমাজবিদ্যার প্রচুর অর্থ এবং সময় ব্যয় করতে হয়। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রশ্নমালা সম্বলিত তালিকার সাহায্যে সমাজবিদ্যার কোন উৎস গড়ে ওঠে। তো প্রশ্নমালা সম্বলিত তালিকার সাহায্যে সমাজবিদ্যার কোন উৎস গড়ে ওঠে, সেটা হলো সমাজবিদ্যার প্রাথমিক উৎস গড়ে ওঠে।
তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রাকৃতিক এবং স্বাভাবিক বিজ্ঞান এর সাথে সমাজবিজ্ঞানের মূল পার্থক্য কী? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। প্রাকৃতিক এবং স্বাভাবিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের যে পার্থক্য সেটা হলো বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান। এই পার্থক্যই কিন্তু প্রাকৃতিক এবং স্বাভাবিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের মূল পার্থক্য রয়েছে। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সমাজবিজ্ঞান শিক্ষণের মূল লক্ষ্য কী হওয়া উচিত? আমরা আগে দেখতে পেয়েছি শিক্ষণের, এখন আমরা দেখব সমাজবিজ্ঞান শিক্ষণের মূল লক্ষ্য কী হওয়া উচিত। এটার মূল লক্ষ্য যেটা হওয়া উচিত সেটা হলো একটি শিশুর নৈতিক ও মানসিক শক্তির অনুসন্ধান। একটি শিশুর মধ্যে কী তার নৈতিক শক্তি রয়েছে এবং কিংবা তার মানসিক শক্তি রয়েছে সেটার অনুসন্ধান করাই হলো সমাজবিজ্ঞান শিক্ষণের মূল লক্ষ্য, ঠিক আছে? তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সমাজবিদ্যার ক্ষেত্রে কোন বিজ্ঞান গতিশীলতার প্রস্তাব দেয়? তো সমাজবিদ্যার ক্ষেত্রে কোন বিজ্ঞান গতিশীলতার প্রস্তাব দেয় সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান কিন্তু সমাজবিদ্যার ক্ষেত্রে গতিশীলতার প্রস্তাব দিয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে এনসিএফ 2005 কোন ধারণার উপর জোর দেয়? তো এনসিএফ 2005 সেটা যে ধারণার উপর জোর দেয় সেটা হলো চাপহীন শিখন ও শিশুকেন্দ্রিক শিক্ষার উপর জোর দিয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই আপনারা সেটা মনে রাখবেন। চাপহীন শিখন ও শিশুকেন্দ্রিক শিখনের উপর কিন্তু এনসিএফ 2005 জোর দিয়ে থাকে। অবশ্যই সেটার আনসার কিন্তু আপনারা ডিপলি মাথায় রেখে দেবেন। তো এই ছিল এসএসটি পেডাগজি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। আবারও সবাইকে ধন্যবাদ।